গুড মর্নিং বয়েজ, সবাইকে সুস্বাগতম আমার রসায়ন ক্লাসে। আমি সুব্রত, সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ, লেকচারার ইন কেমিস্ট্রি। আবার বরাবরের মতো চলে আসলাম তোমাদের সাথে আরেকটি ক্লাস নিয়ে। এটা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, পরিবেশ রসায়ন সম্পর্কিত আমার চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের গ্যাসের গতিতত্ত্বর স্বীকার্য এবং এই সম্পর্কিত একটি সমীকরণ নিয়ে আলোচনা করার জন্য এবং বাস্তব গ্যাস সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। তোমরা আমার সাথে থাকবে, চেষ্টা করবে সবগুলো জিনিস বোঝার। আমি সবগুলো ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ওকে, আচ্ছা, আমরা প্রথম যে টপিকটা কথা বলবো সেটা হলো গ্যাসের গতিতত্ত্ব। গতিতত্ত্ব কি? গ্যাসসমূহ যে কোনো একটি পাত্রে রাখলে তার একটা নির্দিষ্ট দিকে সে ছোটাছুটি করে, তার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের উদ্ভব হয়। সেগুলো বিজ্ঞানীরা বিভিন্ন ভাগে বিভিন্ন কথা বলে গেছে এবং তার কিছু স্বীকার্য দিয়ে গেছে। স্বীকার্যগুলোর মধ্যে গ্যাসের ভর, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ, অভিকর্ষ বলের প্রভাব ইত্যাদি ইত্যাদি। ওর নিজস্ব আয়তন কেমন হবে এই সম্পর্কে অনেক কিছু বলে গেছে। তোমাদের বইয়ে 7-10টার মতো পয়েন্ট আছে, পয়েন্টগুলো একটু দেখে নেবে, একদম সহজ পয়েন্ট। ওকে, এবং সেই সম্পর্কিত একটি সমীকরণ তারা দিয়ে গেছে। সেই সমীকরণটা হলো PV = 1/3 mn c² বার। c² কি সেটা আমরা বলবো, তার আগে প্রতিটা সিম্বল আগে চিনে নেই। পি মানে কি? গ্যাসের চাপ। ভি মানে পাত্রের আয়তন। পাত্রের আয়তনে গ্যাসের আয়তনের সমান ধরে নেওয়া হলো। এন হলো অণুর সংখ্যা। এটা একটু কনফিউশন পড়ে যাও তোমরা, এখানে কিন্তু মোল সংখ্যা না, এন কি? অণুর সংখ্যা। ওকে, আর এম হলো প্রতিটি অণুর ভর। সি বার হলো বর্গমূল গড় বর্গবেগ। এখানে প্রত্যেকটা সিম্বলকে কি দ্বারা প্রকাশ করে সেটা আমরা ব্যাখ্যা বা আমরা বলে দিলাম। এখন এইখানে তোমাদের অজানা যে জিনিসটা সেটা হলো বর্গমূল গড় বর্গবেগ। কথাটা অজানা। এখন তার মানে এটা কি? বেগ। তার মানে কি? গ্যাসের অণুসমূহের বেগ। এটা তো আমরা বুঝতে পারি যে গ্যাসের অণুসমূহ নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। এখন অণুসমূহ যদি মনে করো আমি 5 কোটি অণু নিচ্ছি, তো 5 কোটি অণু বৈশা দেখা পসিবল যে এটা কত বেগে যায়, ওইটা কত বেগে যায়, এটা কত বেগে যায়? এটা কি দেখা পসিবল না। সেজন্য আমাদের উচিত গড় বেগ বের করা। এখন প্রথম আমরা এটা নিয়ে আগে কাজ করব না, আগে এটা করতেছি না, আগে গড় বেগ নিয়ে আলোচনা করতেছি। কি নিয়ে? গড় বেগ নিয়ে। গড় বেগ মানে কি? ধরো আমার 5 কোটি অণু আছে, আমি তার মধ্যে 5000 অণুর গড় বেগ নির্ণয় করবো। 5000 অণু তো বসে করা পসিবল, বা 1 লাখের আমি নির্ণয় করলাম। 1 লাখ, এখান থেকে 5 কোটি তো অনেক বেশি। 1 লাখ নির্ণয় করে ধরলাম যে এগুলোর গড় বেগই বাকি সবগুলো অণুর গড় বেগের সমান। সেটার নিয়মটা কি? প্রত্যেকটা অণুর বেগ নির্ণয় করবো, মোট সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। যে বেগটা পাবো এটাই আমি ধরলাম গড় বেগ। ওকে, এইটাকে কি ধরবো? গড় বেগ। একদম সহজ কথা। এখন বিজ্ঞানী এটা করছে, করার পর মনে করো 1 লক্ষ করছে, করার পর সে করছে কি 1 লক্ষ পরে হঠাৎ করে অন্য কিছু অণু নিয়ে কল্পনা করছে, ওগুলা বাদ দিয়ে অন্য কয়েকটা অণু নিয়ে কল্পনা করছে বা দেখছে যে এগুলার বেগ কেমন। দেখে কি ওগুলার থেকে একটু বেশি পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে তো তাদের মাথায় হাত, আমরা এখন কি করব বা তারা এখন কি করবে? তখন নতুন আরেকটা পদ্ধতি তারা আবিষ্কার করছে। সেটার নাম কি? বর্গমূল গড় বর্গবেগ। তার মানে আমি প্রথমে প্রত্যেকটা অণুর যে কয়টা অণুর গড় বেগ নির্ণয় করব, সেই অণুগুলোর আগে আমি বর্গ করব, বেগের বর্গ। অণুগুলোর না, বেগের বর্গ করব। এই যে দেখো, প্রত্যেকটা অণুর বেগের বর্গ করার পর সেটাকে আমি কি করছি? মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিছি। এখানে কিন্তু ওই যে বর্গের বিষয়টা আছে, তখন যদি আমি রুট ওভার করলে একটা ভ্যালু পাওয়া যাবে। আমরা জিনিসটা ক্লিয়ার করি। আমার প্রথমে কি করব? প্রত্যেকটা বেগকে আমি বর্গ করব, সংখ্যা দিয়ে ভাগ করব। তার মানে বর্গবেগের গড় বের হয়েছে। এটাকে আমি যদি রুট ওভার করি তাহলে কি হবে? বর্গমূল বের হয়ে যাবে। তার মানে সেটা কি নর্মাল বেগে কনভার্ট হবে।
এখন এটা কেন করছে, তার কারণটা হলো আমি যখন এই কাজটা করব, করার পর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা দেখা যায় যে একদম শেষের যে অণুগুলো আছে বা মাঝখানের যে অণুগুলো আছে সেই অণুর কাছাকাছি হয়, তার মানে আমার ভুলের পরিমাণ কম হয়। বিজ্ঞানের এই কারণে বর্গমূল গড় বর্গবেগ করছে। নাম কি? বর্গমূল গড় বর্গবেগ। এটাকে ইংলিশে বলে রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি। কি নাম? রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি, বা আবার আরেকটা নাম হচ্ছে সেটা হলো RMS বেগ। রুট মিন মানে গড়, স্কোয়ার বর্গ, ভ্যালোসিটি মানে বেগ। আমি বাংলায় যদি বলি রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি বা বর্গমূল গড় বর্গ বেগ। ক্লিয়ার? এখন তোমাদের আবার এগুলোর কিছু ভ্যালু তোমাদের বই আছে, আমি সরাসরি বের করে দিছি বা লিখে দিছি যে বর্গমূল গড় বর্গবেগের একটা সূত্র কি, √3RT/m। এটা বের করা পসিবল। আর এইটা বিজ্ঞানীরা একটু অ্যাজাম্পশন করে নিছে, সেটা হলো দেখো 8RT/m। এটা কেন লাগে? পরীক্ষা অবজেক্টিভ এই তিনটার অবজেক্টিভ আসবেই, মনে রেখো। ওকে, কি 3RT/m। এটা দেখো আমি 8কে পাই দিয়ে যদি ভাগ করি 3.1416, তাহলে এটা যদি ভাগ করি 8কে ওটা দিয়ে ভাগ করলে 2 পয়েন্ট সামথিং হবে, মানে 2.79 বা 789 এরকম জাতীয় একটা হবে। দেখো এটা কি 3 এর কাছাকাছি না? দেখছো ওই যে একটু পার্থক্য থাকে। ওকে, আর সম্ভাব্য বেগ মানে হলো আমার সর্বোচ্চ সংখ্যক যতগুলো অণু একই বেগে চলে, সর্বোচ্চ সংখ্যক। মনে করো 5 কোটি যদি অণু নেই, তার মধ্যে যদি 10 লক্ষ অণুর বেগ একটা নির্দিষ্ট, তো সেই বেগটাকে বলা সম্ভাব্য বেগ। সেটার মান হলো 2A=2RT/m। তার মানে আমাদের তিনটা সূত্র মনে রাখতে হবে, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র। আমরা কি এই তিনটা টপিক বুঝতে পেরেছি? এই তিনটা টপিক বুঝতে পারলে আমি এইখান দিয়ে কাজ শুরু করব, নতুন জিনিসপত্রগুলো দেখাবো। ক্লিয়ার? ওকে, তুলে নাও, তারপর বাকিটা দেখাচ্ছে। আমরা এখন যে সূত্রটা একটু আগে শিখলাম যে PV = 1/3 mc² বার, এই সূত্র থেকে বিভিন্ন ধরনের টপিক আমরা বের করব, কতটুকু হয় বা কী হয় সেই জিনিসগুলো আমরা বের করব। ওকে, আমরা একটু দেখি যে এখান থেকে আমি এই জিনিসটা লিখতে পারবো যে PV = 2/3 × 1/2 mnc² বার। এটা মানে আমরা লিখতে পারবো উপরে 2 দিয়ে গুণ করেছি, নিচে 2 দিয়ে ভাগ করেছি। ওকে, বা নিচে 2 দিয়ে গুণ করেছি, তাহলে কাটাকাটি করে সেম থেকে যায়। তাহলে আমার এখান থেকে কি আসতেছে, বা PV = 2/3 × ½ m আর n গুণ করলে একটা অণুর ভর হলো m, তাহলে n সংখ্যক অণুর ভর হলো mn। তাহলে এটাকে আমি কি মোট ভর m ধরতে পারি। তাকায় দেখো, তাহলে আমি এখান থেকে mc² বার এটা বলতে পারবো। জিনিসটা ক্লিয়ার হয়? এটা কিন্তু c² বার দিয়ে গড় বোঝায়। তাহলে তোমরা একটু চিন্তা করো, ½ mv², মনে পড়ে গতিশক্তি E = ½ mv² ছিল। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো, বা PV = 2/3 × EK লিখতে পারবো। তাহলে আবার আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে জানি কি PV = nRT। এই nটা কিন্তু মোল সংখ্যা ইন্টু EK। তাহলে সেখান থেকে কি করা যায়, দেখো কি করা যায়, PV = EK = 3/2 nRT, এটা বের করা যায়। ওকে, এখন আমরা বয়েলের সূত্রে প্রতিপাদন করব। আমাদের এটা শেষ, সবাই তুলে নাও। ওকে, তারপর আমরা বয়েলের সূত্রটা নিয়ে আলোচনা করব। বয়েলের সূত্র আমরা একটু আগে দেখলাম PV = 2/3 × EK, এই সূত্রটা একটু আগে দেখছি, তাই তো? ওকে, তাহলে আমরা জানি গতিশক্তি প্রপোর্শনাল টু তাপমাত্রা, মানে তাপমাত্রা যদি বাড়ে গতিশক্তি বাড়ে, এটা একটা কমন কথা, একটা সূত্র, গতিশক্তি তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, বা EK = K × T লিখতে পারবো।
ওকে, তাহলে এটা দিলাম সমীকরণ 1, এটা দিলাম সমীকরণ 2। সেখান থেকে আমরা এটা কি লিখতে পারি, বা PV ইকুয়াল টু 2/3 ইন্টু কে ইন্টু টি, এটা লিখতে পারবো। কারণ এটা একটা ধ্রুবক, এটাও একটা ধ্রুবক, তো দুইটা ধ্রুবক গুণ করলে আমরা নতুন একটা ধ্রুবক লিখতে পারি, পিভি ইকুয়াল টু কে প্রাইম ইন্টু টি, পারবো। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, বা ভি ইকুয়াল টু কে প্রাইম টি বাই পি। এখন একটু চিন্তা করো যে যদি টি ধ্রুব থাকে বা টি যদি স্থির থাকে, তাহলে দুইটা ধ্রুব রাশি গুণ করলে কি পাওয়া যায়, একটা নতুন ধ্রুবক পাওয়া যায়। তো সেখান থেকে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p লিখতে পারতেছি। এটা হলো কার সূত্র, বয়েলের সূত্র, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। এখন যদি এমন হয় চার্লসের সূত্র আমার বের করতে বলে, চার্লসের সূত্র, তাহলে এখান থেকেই চার্লসের সূত্রে যদি চাপ স্থির থাকে, তাহলে এইটাকে এটা ভাগ করলে একটা নতুন ধ্রুবক পাওয়া যাবে। তাহলে সেখান থেকে কি লিখতে পারবো, ভি ইজ প্রপোর্শনাল টু টি। দেখো একই সাথে আমাদের বয়েলের সূত্র প্রতিপাদিত হলো, চার্লসের সূত্র প্রতিপাদিত হলো। দেখছো কোনো সমস্যা? ওকে ওকে, আমরা এখন যেটা শিখবো সেটা হলো বর্গবেগ সি এর মান নির্ণয়। আমরা একটু দেখি, পিভি ইকুয়াল টু 1/3 mn সি স্কোয়ার বার। তাহলে এখান থেকে কি লেখা যায়, বা সি স্কোয়ার বার ইকুয়াল টু 3 পিভি বাই mn। আমি ধরি যে ওইখানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, তার মানে তার আণবিক ভর কত হবে, মানে তার মোট ভর কত হবে, আণবিক ভরের সমান। তাহলে এখান থেকে কি লেখা যাবে, বা 3 PV বাই m লেখা যাবে। তাহলে সুতরাং সি বার রুট ওভার 3 PV বাই m। একটা চিন্তা করো, 3 PV আণবিক মোল সংখ্যা তো 1 মোল, অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, বা রুট ওভার 3 RT বাই m, এটা আমরা লিখতে পারবো। মনে হয় আমাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই, এই পর্যন্ত মনে হয় ঠিকভাবেই বুঝতে পেরেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় এই সম্পর্কিত অঙ্ক আসে। যেমন 27°C তাপমাত্রায় অক্সিজেনের বর্গমূল গড় বর্গবেগ কত, টেম্পারেচার দেওয়া আছে, আর এর মান আমরা জানি, আমরা পড়েছি। এম অক্সিজেন, তার মানে তার আণবিক ভর কত। তোমরা যে ভুলটা করবা সেটা এম এর ভরটা গ্রামে বসাবা। আমরা জানি বেগের একক কি, মিটার পার সেকেন্ড, তাহলে সেটাকে এসআই একক, তাহলে এসআই একক বসাচ্ছি, এটাও কেলভিনে নিচ্ছি, এটা গ্রামে বসে অঙ্কটা ভুল করে ফেলবো। তো এটা আমাকে কিসে বসাইতে হবে, কেজিতে বসাইতে হবে। বসাই দিলে অঙ্ক শেষ। ওকে, তৃতীয় পত্রের প্রথম অধ্যায় গাণিতিক সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অলরেডি 3টা লেকচার দেখেছো। 3টা লেকচারে চেষ্টা করেছি আমি যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করতে, যাতে তোমাদের বাসায় বুঝতে কোনো প্রবলেম না হয়, এবং ধরে ধরে বোঝানোর জন্য ট্রাই করেছি। এখন এই সম্পর্কিত বিভিন্ন সূত্রাবলী এবং তার গাণিতিক সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। সূত্রগুলো আমি একসাথে দিয়ে দিব, যাতে তোমাদের অন্য কোথাও খুঁজতে না হয় বা অন্য কোথাও দেখতে না হয়, একবারে তোমরা সবগুলো সূত্র পেয়ে যাবে। তো দেখো, প্রথম সূত্র P1 V1 = P2 V2, এটা বয়েলের সূত্র থেকে আমরা পাই। তারপর P1 V1 বাই T1 P2 V2 বাই T2, এটা হলো বয়েল এবং চার্লসের সূত্র সমন্বয় করে পাই। এটা একটু আগে দিয়ে দিয়েছি, এইটা হলো চার্লসের সূত্র, V1 বাই T1 = V2 বাই T2, চার্লসের সূত্র। সেটাকে আমি যদি ঘনত্ব অনুসিদ্ধান্তে কনভার্ট করি, ঘনত্বর একটা অনুসিদ্ধান্ত আছে, সেখানে কনভার্ট করলে কী হবে, ভিকে 1/d লেখা যাবে, 1/d1 T1 = 1/d2 T2, এখান থেকে d2/d1 = T1/T2। একটু ব্যস্তানুপাতিক সম্পর্ক ঘনত্বের সাথে তাপমাত্রা, এটা মনে রাখতে হবে, অনেক সময় পরীক্ষা আসে। আর চার্লসের প্রথম যে সূত্রটা আমরা পাই সেটা হলো যে কোনো তাপমাত্রায় গ্যাসের আয়তন = 0°C তাপমাত্রায় গ্যাসের আয়তন ইন্টু 0°C তাপমাত্রায় যতটুকু আয়তন হবে তার 1/273 অংশের যোগফলের সমান, সেইটা আমরা এখানে লিখেছি। এরপর যেটা আমরা পাচ্ছি সেটা হলো PV = nRT, এটা হলো আদর্শ গ্যাস সমীকরণ। তোমরা সবাই এটা জানো যে PV = nRT, এটা কোন সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ।
ওকে, এরপর গ্রামের ব্যাপন সূত্র, সেটার একটা সূত্র আমরা পেয়েছি R1 ব্যাপন হার R1/R2 ইকুয়াল টু ঘনত্বের ব্যস্তানুপাতিক D2/D1 টু দি পাওয়ার হাফ, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক অ্যাকচুয়ালি সেটা। আর আমি যদি এরপর আণবিক ভরের সাথে সম্পর্ক নিই, সেটা হলো M2/M1 টু দি পাওয়ার হাফ, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক একইভাবে ব্যাপন হারকে একক সময়ে যতটুকু আয়তন ব্যাপিত হয় সেটা মিন করে, তাহলে V/T1 আর V/T2, VV কাটা যায় T2/T1, সেটা এটা যদি আমি উল্টে দিই, আমার যদি এখানে ভুল না হয় T2/T1 হয়। ওকে, তারপর আমরা আংশিক চাপ, ডাল্টন আংশিক চাপ সূত্রের P1V1 ইকুয়াল টু P2V2, এই সূত্র থেকে আরেকটা জিনিস পাই, সেটা হলো P1V1 ইকুয়াল টু F1V1 প্লাস V2 আর P2V2 F2V1 প্লাস V2। এখানে F1টা হলো আংশিক চাপ, মনে রাখো F1 হলো কি আংশিক চাপ। অনেক সময় PA/PB দ্বারাও প্রকাশ করা হয়, এটা তোমাদের কনফিউশন যাতে না হয়, বই অনেক ক্ষেত্রে এটা পাবা। তো আংশিক চাপ ইকুয়াল টু আদি চাপ ইন্টু আদি আয়তন বাই মোট বা পরিবর্তিত আয়তন, এটা মনে রেখো যে আদি চাপ ইন্টু আদি আয়তন বাই পরিবর্তিত আয়তন। আর ডাল্টনের আংশিক চাপ সূত্রটা হলো মোট চাপ ইকুয়াল টু আংশিক চাপের সমষ্টির সমান, তাহলে P ইকুয়াল টু F1 প্লাস F2 প্লাস F3, মানে প্রত্যেকটা আংশিক চাপের সমষ্টির সমান হবে। এরপর আমরা যে সূত্রটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা চাপ, মোট চাপ P ইকুয়াল টু P1V1 প্লাস P2V2 বাই V1 প্লাস V2। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে চাপ, মোট চাপ ইকুয়াল টু P1V1 বাই পরিবর্তিত আয়তন। এরপর আরেকটা টপিক, সেটা হলো PV ইকুয়াল টু 1/3 mn c² বার, এটা একটা সূত্র। আর C ইকুয়াল টু রুট ওভার 3PV/m আর C 3RT/m। এখানে C ইকুয়াল টু বর্গমূল গড় বর্গবেগ। এটা এই লেকচারটা আমি তৈরি করেছি, তোমরা হয়তো বা এই গাণিতিক সমস্যার পরে লেকচারে ওটা পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আমাদের গাণিতিক সমস্যা শেষ হলেই তোমরা ওই জিনিসটা পেয়ে যাবে। আজকের ক্লাসটা একটু বড় হতে পারে, তোমরা যদি চাও আমি সম্পূর্ণ গাণিতিক সমস্যা আজকে শেষ করব, অথবা আরেকটা ক্লাস নেব, দেখি কতটুকু শেষ করা যায়। দেখো, প্রথম যে সমস্যা, আমি সহজ অঙ্ক এখানে করাবো না, সহজ অঙ্ক তোমাদের বইয়ে উদাহরণ দেখলেই পারবা। আমি যে অঙ্কগুলো একটু প্যাচ বা যে অঙ্কগুলো করতে একটু সমস্যা হবে সেগুলোই নিয়ে আলোচনা করব। প্রথম যে অঙ্কটা, সেটা বলছে 1.8 atm চাপে একটি বেলুনে 20 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস পুড়িয়ে দেওয়া হলো। মানে তুমি বেলুনের মধ্যে যার চাপ হলো 1.8 atm আর তুমি 20 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস পুড়িয়ে দিছো। গ্যাসের আয়তন বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 3/2 মানে এই যে আয়তনটা আছে, একটু বোঝার চেষ্টা করো। এই আয়তনটা বেলুনটা যদি মনে করো সর্বোচ্চ এতখানি ফুলতে পারে, তার এত অংশ ফুলেছে, তার মানে সে সর্বোচ্চ কতটুকু ফুলতে পারবে, তার তুমি যদি এটাকে উল্টায় দাও, যেটা হবে সেটা সর্বোচ্চ সে ফুলতে পারবে। বুঝতে পেরেছি? তার 3/2 সে, এটা হলো এইটা। তাহলে মোটটা কত? মোটটা হবে এক্সের 3/2 ইকুয়াল টু এইটা, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কী হবে, এইটা ইন্টু 3/2, উল্টায় যাবে। স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রা বেলুনটি কত উপরে গিয়ে ফেটে যাবে। যখন তুমি যত উপরে যাবা চাপ তত কি কমে যাবে, আর তোমরা সবাই জানো চাপ কমলে আয়তন কি হয়, বেড়ে যায়। কারণ এমন একটা উচ্চতা যাবে যখন এই সর্বোচ্চ প্রসারণের থেকেও আয়তনটা বেড়ে যাবে, বেড়ে গেলেই সেটা ফেটে যাবে। কথা বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা অঙ্কটা করি। দেখো, দেওয়া আছে বেলুনে হাইড্রোজেন গ্যাসের চাপ P1 ইকুয়াল টু 1.8 atm, বেলুনে হাইড্রোজেন গ্যাসের আয়তন V1 ইকুয়াল টু 20 মিটার কিউব। তো ফেটে যাওয়ার মুহূর্তে আয়তন, বেলুনটির আয়তন V2 ইকুয়াল টু, আমি এই জায়গাটা মনে হয় বুঝতে কোনো প্রবলেম নেই যে উল্টে কেন গেল, 3/2 ইন্টু 20 যদি গুণ করো তাই 30 মিটার কিউব। এটা আসবে ফেটে যাওয়ার বায়ুমণ্ডলের চাপ। তো ফেটে যাওয়ার মুহূর্তে বায়ুমণ্ডলের
চাপ P2 ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা কীভাবে করবো বাকি অংশটা করবো, আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2, সুতরাং P2 ইকুয়াল টু 1.8 ইন্টু 20 ভাগ V2, V2 হলো 30 ইকুয়াল টু 1.2। তার মানে আমার চাপটা কমে যাবে, চাপটা কি হবে, কমে যাবে। এতটুকু চাপ কিভাবে কমবে, কত উচ্চতায় গেলে কমবে, তার মানে আমার চাপ কমতেছে কতটুকু সেটা আমরা বের করব। লিখি সেটা যেন মধ্যে চাপ হ্রাস, সুতরাং চাপের হ্রাস ঘটে 1.8 মাইনাস 1.2 ইকুয়াল টু 0.6। আমরা একটু দাগ দিয়ে রাখি, না হলে জায়গা হবে না। তাহলে এখানে লেখা আছে যে 0.5 মিলিমিটার বায়ুমণ্ডল চাপ 0.5 মিলিমিটার করে হ্রাস পায় 100 সেন্টিমিটার বা প্রতি মিটার উচ্চতায়। ওকে, এখন এইটা বলতে কি বোঝায় সেটা একটু আমরা বুঝে নিই, যে এত মিলিমিটার করে হ্রাস পায়, এত মিলিমিটার পারদ চাপ। তাহলে আমার এই যে চাপটা, এই চাপটাকে পারদ চাপে কনভার্ট করতে হবে, 760 দিয়ে গুণ করতে হবে। তো সুতরাং 0.6 ইন্টু 760 ইকুয়াল টু 456 মিলিমিটার মার্কারি চাপ। ওকে, তার মানে এতটুকু চাপ হ্রাস করতে কত উচ্চতায় যেতে হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি লিখি যে 0.5 মিলিমিটার হ্রাস পায় 1 মিটার উচ্চতায়। তো সুতরাং এত মিলিমিটার হ্রাস পায় 0.5 মিলিমিটার হ্রাস পায় 100 সেন্টিমিটার বা 1 মিটার উচ্চতায়। সুতরাং 456 মিলিমিটার হ্রাস পায় কত হবে, 456 ইন্টু 1 ভাগ 0.5 যদি আমি ভাগ করি তাহলে কত হবে, 912 মিটার উচ্চতায়। দেখো বুঝতে পেরেছো কিনা? আমরা এই জায়গাটুকু একটু ঝামেলা হবে যে চাপের হ্রাস ঘটে এত, এখন এই 760 মিলিমিটার মার্কারি চাপ, এটা মনে হয় আমরা বুঝেছি। আমি একটা লেকচারে বলেছিলাম চাপের একটা সম্পর্ক, চাপের সম্পর্কটা আমি লিখেছি 1 ATM ইকুয়াল টু 760 মিলিমিটার মার্কারি চাপ। তাহলে আমার এখানে এত এটিএম এসেছে, এত এটিএমকে এটা দিয়ে গুণ করলে আমি মেইন ভ্যালুটা পাবো, তারপর আমি বাকি কাজটা করে দিব। ওকে, মনে হয় বুঝতে পেরেছি, কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা কি বলছে, যে 60 লিটার আয়তনের একটি লৌহ সিলিন্ডারে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম গ্যাস ভর্তি আছে। সিলিন্ডারটির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো, গ্যাসটির ঘনত্ব কীরূপ পরিবর্তিত হবে? আমরা ঘনত্বের অঙ্কে চলে আসছি। ঘনত্বের অঙ্ক কী ছিল, 1/d1 T1 ইকুয়াল টু 1/d2 T2, এরকম একটা সম্পর্ক ছিল। ওকে, প্রথম যে কাজটা করব, D1 ইকুয়াল টু, আমরা জানি ঘনত্ব D ইকুয়াল টু কি, M/V। তো M1/V1, M1 কত, উষ্ণতা 40 গ্রাম, 40 গ্রাম বাই 60 লিটার। এখন আমি ঘনত্বটা কিসে পাবো, 2/3 গ্রাম পার লিটার এতে পাবো। ওকে, কোনো কনফিউশন নেই, পারমিক ঘনত্ব। আচ্ছা, তো প্রথম তাপমাত্রা T1 ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস। দ্রুত একটু লিখতেছি, 27 মানে কত, 300 কেলভিন। সবসময় তাপমাত্রা কেলভিনে রাখতে হবে। D2 ইকুয়াল টু হোয়াট, আর T2 ইকুয়াল টু 27 প্লাস 30 মানে কত, 57 ডিগ্রি সেলসিয়াস। এটা করলে কত হয়, 27 আর 30 মানে 330 কেলভিন। কোনো প্রবলেম নেই। তাহলে আমরা কি লিখবো, আমরা জানি
d2/d1 ইকুয়াল টু t1/t2। কোনো সমস্যা মনে হয় নাই। d2 মানে উল্টে যায়, ব্যস্তানুপাতিক। d1/d2 করলে একই কথা। তার মানে আমরা যদি এখন বসাই, আমার d2 বের করতে হবে, তাই d2 ইকুয়াল টু হবে t1 হলো 300 ইন্টু d1 হলো 2/3 বাই t2 মানে 330। তাহলে 330 ভাগ করলে কত আসে? 0.6091 গ্রাম পার লিটার। এটা হবে অ্যান্সার। সমস্যা থাকার কথা না। ওকে, আমি একবারে ধরি, এই ধরলাম, এই পর্যন্ত নিলাম। ওকে, এই অঙ্কটা তোমাদের বাসায় SW, আগেরটা ছিল চাপ সম্পর্কিত আর এখনটা হলো তাপমাত্রা সম্পর্কিত। তোমরা বাসায় এটা করবা, একই নিয়মের অঙ্ক। দেখো কি আছে, 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একটি বেলুনকে 850 সেমি কিউব আয়তন পর্যন্ত ফোলানো হলো। এই আয়তনে বেলুনটি সর্বাধিক প্রসারণ ক্ষমতা 13/12, মানে যতটুকু আছে তার থেকে এতটুকু সে ফুলেছে। তার মানে তার সর্বোচ্চ কতটুকু ফুলতে পারে। তুমি যদি V2 বের করো, তো V2 হবে কত, যে এইটার সাথে এটা উল্টায় গুণ করবো। V2 আমি যদি লিখে দিই, V1 ইকুয়াল টু 850 সেমি কিউব, V2 ইকুয়াল টু কত হবে, 850 ইন্টু 13/12। তুমি যদি আর গুণ করো, উল্টে যাবে। কেন উল্টে যাবে? এক্সের এত ভাগ হলো এইটা, তাহলে এক্স ইকুয়াল টু কত, এইটার ইন্টু এইটা। ওকে, এখন T1 ইকুয়াল টু আমাদের এখানে আছে কত, 17 ডিগ্রি। 17 ডিগ্রি মানে 290 কেলভিন। T2 ইকুয়াল টু এমন একটা স্থানে নেওয়া হয় তাপমাত্রা 35 ডিগ্রি। 35 ডিগ্রি সেলসিয়াস মানে 35 প্লাস 273 যোগ করলে হয় কত, আমি যে 27 করি, 27 করলে 300 আর যোগ করলে হয় হলো 308। এখন কোশ্চেনটা আমরা একটু বুঝি, যে এমন একটি স্থানে নেওয়া হয় যেখানে তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস। তো বেলুনটি কি ফেটে যাবে? কত তাপমাত্রায় বেলুনটি ফাটবে? এখন বেলুনটি ফেটে যাবে কিনা সেটা বের করার জন্য আমাকে দেখতে হবে সে কত তাপমাত্রায় ফাটে। এখন আমি যদি সর্বোচ্চ, তোমরা সবাই জানো যে তাপমাত্রা বাড়ালে যে কোনো কিছুর আয়তন বৃদ্ধি পায়। তাহলে আমি T2-র মানটা যদি বের করি, এটা তো একটু হলো যে কত তাপমাত্রায় নিচে, এটা আমার ফাটবে কিনা সেটা জিজ্ঞেস করছে। তাহলে কত তাপমাত্রায় ফাটবে, ধরি T তাপমাত্রায় ফাটবে। তাহলে কী হবে, V1/T1 ইকুয়াল টু V2/T। তাই টিটার মানটা আমরা যদি বের করি, তাহলে সেটা যদি এটার মতো হয়, এর থেকে বেশি হয়, তাহলে ফেটে যাবে। আর যদি এটা হয় তাহলে ফাটবে না। ওকে, এটা বাকিটা তোমরা করবা। ওকে, আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কী বলছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 740 মিলিমিটার পারদ চাপে 25 ml গ্যাসে অণুর সংখ্যা হিসাব করো। এই অঙ্কটা করার জন্য আমরা খুব সহজ একটা সূত্র ইউজ করব। সেই সূত্রটা দিয়ে খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারবো। ওকে, আমরা দেখি আমার এখানে কী কী দেওয়া আছে। T1 ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 303 কেলভিন। তারপর P1 ইকুয়াল টু 740 মিলিমিটার মার্কারি চাপ। এটা আমি চাইলে ATM এ কনভার্ট করে নিতে পারি, আমার ইচ্ছা। যদি না চাই, এই সূত্রেও অঙ্ক করা যাবে বা এই ইসেও করা যাবে, তাহলে দুইটা সেম জিনিসই আসবে। আমরা জানি যে প্রমাণ তাপমাত্রা চাপ মানে 1 অ্যাটমসফিয়ার। সেই 1 অ্যাটমসফিয়ারে আয়তন কত সেটা আমরা বের করব, বের করে বাকি কাজটা করব। ওকে, V1 ইকুয়াল টু 25 ml। এখন আমি T2 ইকুয়াল টু STP মানে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। ওকে, তাহলে P2 ইকুয়াল টু 760 মিলিমিটার মার্কারি। আর V2 ইকুয়াল টু হোয়াট, আমরা তাহলে করি P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2। তাহলে এখান থেকে আমরা কি লিখব, V2 ইকুয়াল টু P1 হলো 740 ইন্টু 303/T1, সরি T1 তো নিচে, T1 হলো 303। V1 মানে 25 ml, আর এটা উল্টে যাবে T2টা আসবে কত, 273। আর P2 মানে
560, আমি যদি কাটাকাটি করি সকল কিছু করি তা আসবে 21.932 ml, এত ml। একটু দেখো এটা, তাহলে আমরা জানি 22.4 লিটার বা 22,400 ml আয়তনে অণুর সংখ্যা 6.02 10 to the power 23, এতটুকু মনে হয় দেখতে পাচ্ছি। সুতরাং 21.932 ml আয়তনে অণুর সংখ্যা হবে 6.02 10 to the power 23 ইন্টু নিচে হবে 22,400 আর উপরে গুণ হবে 21.932। কাটাকাটি করলে আমার সরাসরি কত আসবে 5.89 10 to the power 20, 5.89 10 to the power 20 টি অণু। দেখো বুঝতে মনে হয় কোনো প্রবলেম নাই, একদম সহজ অঙ্ক। এরপর আমরা আরেকটা অঙ্ক তোমাদের বাসায় এইচডাব্লিউর জন্য দিব, সেটা হলো দেখো একটু পড়ি কি বলছে যে 10 গ্রাম ভরের এক টুকরো ক্যালসিয়াম কার্বনেট থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তার থেকে এনটিপি মানে এসটিপিতে 1.5 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে চুনের পানিতে শোষিত করলে তা থেকে এতটুকু শোষিত করলে কার্বন ডাইঅক্সাইড আর কত অণু অবশিষ্ট থাকে। তুমি এখান থেকে মেনলি বের করবা কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তার আয়তন কত, আয়তন থেকে এটা তুমি বের করবা, বিয়োগ করে কতটুকু থাকবে সেটা বের করবা, এবং চুনের পানিতে কত মোল ক্যালসিয়াম কার্বন উৎপন্ন হবে, চুনের পানির সাথে বিক্রিয়া করে কত মোল উৎপন্ন হবে, যেটা শোষিত হবে সেখান থেকে ক্যালসিয়াম কার্বনটা উৎপন্ন হবে। ওকে, এটা বাসায় করবা, বাসায় এইচডাব্লিউ। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যতটুকুলো অঙ্ক করানো হয়েছে এবং যে লেকচারগুলো দেওয়া হয়েছে বাসায় সবগুলো চেষ্টা করবে এবং সঠিকভাবে সবগুলো শেষ করার চেষ্টা করবে। বাকিটা নেক্সট ক্লাসে। ধন্যবাদ।